ডিবি অফিসের কাউন্টার টেরোরিজম ইউনিটে আয়নাঘরের মতো গুম ও টর্চার সেল রয়েছে এবং সেখানে আলোচিত আয়নাঘরের বন্দিদশা থেকে ছাড়া পেয়েছেন জামায়াতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের নিখোঁজ পুত্র ব্রিগেডিয়ার আব্দুল্লাহ হিল আজমি এবং জামায়াত নেতা মীর কাসেম আলী ছোট ছেলে ব্যারিস্টার আরমান আলী। আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য এতদিন আয়নাঘর ছিল গুমের শিকার পরিবারদের মুখে মুখে, কিন্তু সেই আয়নাঘর থেকে মানুষ ফিরে আসার পর এখন হঠাৎ নিখোঁজ হওয়াদের নতুন ঠিকানা কচুক্ষেত। এতদিন আয়নাঘর ছিল গুমের শিকার পরিবারদের মুখে মুখে, কিন্তু সেই আয়নাঘর থেকে মানুষ ফিরে আসার পর এখন হঠাৎ নিখোঁজ হওয়াদের নতুন ঠিকানা কচুক্ষেত। বুধবার অনেক ভুক্তভোগী পরিবারের স্বজনদের খুঁজে আসেন আয়নাঘরের সামনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর গেল 16 বছরে গুম হওয়া মানুষদের খুঁজতে হঠাৎ করে আলোচনায় আসে আয়নাঘরের। মঙ্গলবার সেখান থেকে মুক্তি পান প্রায় 2 শতাধিক মানুষ। বুধবার রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গুমের শিকার পরিবারের সদস্যরা হাজির হতে থাকেন কচুক্ষেত এলাকায়। সকালেই খবর মেলে ইউপিডিএফ এর নিখোঁজ নেতা মাইকেল চাকমাকে আয়নাঘর থেকে মুক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপর ভিড় বাড়তে থাকে সেখানে। কারো ভাই নিখোঁজ, কারো বা স্বামী। আমার হাজবেন্ডে মানে 2012-তে সেপ্টেম্বরের 30 তারিখে সন্ধ্যা মানে বিকালবেলা 5টার দিকে ফোন দিয়ে আনছে স্যাম্পল দেখাইবো কইয়া। অস্ত্র বাসায় সবার ঠেকাইয়া তারা আইনের লোক বলছে যে আইনের লোক তারা, হ্যাঁ আইনের লোকই ছিল, কাটও দিছে, বলছে আমরা র্যাবে থেকে আসছি। বাবাকে ফোন দিয়ে বাসা থেকে বের করে তারপরে সাদা কাপড়ে গাড়িতে উঠায় নিয়ে তারপরে আর এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। দিনভর অপেক্ষা থাকা পরিবারের এসব সদস্যরা অনেকে জানেও না যাদের খোঁজে তারা এসেছেন তারা বেঁচে আছে কিনা। রামপুরা থানার সভাপতি ছিল, সে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়েছে, অনেক সম্মান করে তাকে নিয়ে গেছে। একটা সাদা গাড়ি এসে নিয়ে যায় 5-6 জন ধরা। এখন থেকে আমরা ডিবিতে গেছি, থানায় অভিযোগ করছি, মোহাম্মদপুর কোন আমরা খুঁজি পাইনি। নিখোঁজ হওয়ার পরে আমরা অনেক চেষ্টা করছি, সাংবাদিকের মাধ্যমে জিডি করছি, থানায় গিয়ে, কিন্তু আমরা তার আজ পর্যন্ত কোনো সন্ধান পাই নাই। তবে এখান থেকে কাউকে সরাসরি হাতে তুলে দেওয়া হয়নি। যারা এখান থেকে মুক্ত হয়েছেন সকলকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ। তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে। তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে কড়া পাহাড়ায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে, তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। শুধু ইলিয়াস আলী নয়, অনেক নেতার সন্ধান যারা আজও পাননি। কিছু মানুষ তো আয়নাঘরে ঘর থেকে উদ্ধার হয়েছে, কিন্তু যাদেরকে আপনারা পাননি তাদের সবার এই করুণ পরিণতি হয়েছে। আমি যদিও তারা এই কাজগুলো গোপনে, অতি গোপনে করতো এবং র্যাবের অন্যান্য শাখার কর্মরত কর্মকর্তা কর্মচারীরা এটা জানতো না, কিন্তু আমি অত্যন্ত বিচক্ষণভাবে আমি এই খবরগুলো নিতাম, কারণ আমি জানতাম এগুলো একদিন আমি প্রকাশ করতে পারবো। এবং এই দিনটার অপেক্ষায় ছিলাম আজকে এত বছর মানুষের কাছে সত্য প্রকাশের। বাংলাদেশের মানুষ জানুক যে কারা খুনি, কারা এত মানুষকে গুম করেছে, এই দেশ থেকে এই দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা মাদকের ক্রস ফায়ারের নামে যে হত্যা ট্র্যাডিশন চালু করেছিল, এই ট্র্যাডিশনের উদ্দেশ্য ছিল বিরোধী দলের লোকজনকে হত্যা করা। কারণ পুলিশ এবং সেনাবাহিনীর অনেকেই মানুষ হত্যা করতে ভয় পেত, তারা এটাতে অভ্যস্ত ছিল না। অনেকেই অনেক সাহসী, কিন্তু একটা মানুষকে হত্যা করার পর তারা আর ঘুমাতে পারতো না, তাই তারা এসব কাজ করতো না। কিন্তু খুনে হাসিনা কিছু মানুষকে এভাবে হত্যা করতে করতে পুরস্কৃত করার মাধ্যমে হত্যা করতে অভ্যস্ত করে ফেলে। তারাই এই গ্রেফতারকৃত, এই গুমকৃত মানুষদেরকে গুলি করে হত্যা করত। এবং তারা এতটাই নিষ্ঠুর যে তারা এক একজন কয়েক শত করে হত্যা করেছে। এবং এই মানুষগুলোর সংখ্যা বেশি নয়, কারণ সবাই লাশ দেখতে পারে না। একটা মানুষকে খুন করার পর লাশের যে ছটফটানি এবং মাথায় গুলি করার পর মাথার যে বিকৃত অবস্থা, এই জিনিসগুলো আমাদের অনেকেই আমরা সহ্য করতে পারি না। তাই আমাদের মধ্য থেকে কিছু হায়নাকে বেছে নিয়ে তারা একটা টিম গঠন করে, তাদেরকে র্যাব সদর দপ্তরে বেনজির আহমেদ প্রতি মাসে পুরস্কার দিতে ডাকেন। এবং প্রত্যেকটা র্যাবের বিভিন্ন শাখায় এসব এরকম একজন রাক্ষস ছিল যারা মানুষকে শুট করতো, গুলি করতো, হত্যা করতো এবং গুম করতো। তারা এখনো আছে। তাদেরকে আমি নতুন সরকারের কাছে দাবি জানাবো, তাদেরকে বের করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। নাহলে এত শহীদের বিনিময়ে যে ফ্যাসিবাদ থেকে, যে স্বৈর শাসন, যে খুনি হাসিনার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, সেই মুক্তির প্রকৃত মূল্য আমরা পাবো না, প্রকৃত স্বাদ আমরা পাবো না। এই খুনিদেরকে বের করতে হবে।
এই খুনিদেরকে বের করে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশ পুলিশ কখনোই গুলি করতে অভ্যস্ত ছিল না। আপনারা জানেন একসময় পুলিশে গুলি করতো না, এটা নিয়ে অনেক ব্যঙ্গচিত্র ছাপা হতো পত্রিকাগুলোতে, যে গুলি না করতে গুলি খেলনার বন্দুকে পরিণত হয়েছে। তো কিন্তু সেই নিরীহ পুলিশকে রক্তপিপাসু হিসেবে শেখ হাসিনা তৈরি করেছে। তবে সবাই নয়, কিছু কিছু মানুষ আপনারা দেখেছেন, এবং এই আন্দোলনের ভিডিও ফুটেজ দেখলেও দেখবেন যে কয়েক শত পুলিশের মধ্যে কেবলমাত্র কয়েকজনই জনতার দিকে গুলি ছুড়ছে। তো আপনারা ঢালাওভাবে পুলিশকে আপনাদের আক্রমণের নিশানা বানাবেন না। নতুন সরকার অবশ্যই এর বিচার করবে। আমি আশাবাদী নতুন সরকারের কাছে, তারা যদি আমার কাছে কোনো তথ্য চায় আমি তথ্য দেবো ইনশাল্লাহ। এবং এই খুনিদেরকে, এই রাক্ষসদেরকে বের করতে হবে। প্রতিটি গুমের, প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত করলে এগুলো বের হয়ে আসবে বলে আমি আশা করি, এবং আমি চাই এরা ধরা পড়ুক, এদের বিচার হোক। না হলে এরা যুগে যুগে এই রাক্ষস যুগে যুগে রয়ে যাবে, আমাদের মাঝেই তারা লুকিয়ে থাকবে, এবং যুগে যুগেই তারা মানুষের রক্ত পান করেই যাবে। পুলিশ বাহিনী মানুষকে সেবা করবে, এটাই হওয়া উচিত পুলিশের ধর্ম। পুলিশের ধর্ম হবে পুলিশের জন্য, পুলিশ মানুষের জন্য। উন্নত রাষ্ট্রের পুলিশ মানুষ যেভাবে পুলিশকে ডাকলেই পুলিশ 5 মিনিটের মধ্যে ছুটে যায়, তাকে সাহায্য করে। আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে পুলিশ হাঁসের বাচ্চাকে রাস্তা পার করে দিচ্ছে, একজন অন্ধ মানুষকে রাস্তা পার করে দিচ্ছে। বাংলাদেশের পুলিশ এমনটাই করতে চায়, আমরা এমনটাই করতে চাই, কিন্তু সেই পরিস্থিতিতে আমাদেরকে রাখা হয়নি। আমাদেরকে রাখা হয়েছে দৌড়ের উপর, আমাদেরকে রাখা হয়েছে বিভিন্ন অন্যায় কাজের উপর, বিভিন্ন অন্যায় আদেশের উপর। কেউ যারা মেনেছে তারা ভালো ভালো জায়গায় পোস্টিং নিয়ে থেকেছে, যারা মানেনি তাদেরকে খারাপ জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে, কারো চাকরি হারিয়েছে, কাউকে সাসপেন্ড করে রাখা হয়েছে। আমি নিজেও একজন এমন বৈষম্যের শিকার, অন্যায় মিথ্যা মামলার শিকার হয়ে আমি নিজেও বর্তমানে সাসপেনশন অবস্থায় আছি, এবং এই সাসপেনশন অবস্থায় থেকে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কারণ এই সাসপেনশন থাকার কারণে আমি ছাত্র জনতার আন্দোলনের সাথে সংযুক্ত হতে পেরেছি। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ, তুমি আমাকে মুজাহিদ হিসেবে কবুল করো, আমাকে জিহাদ করার তৌফিক দান করো, এবং আমাকে শহীদের মৃত্যু দান করো। এবং আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমি ছাত্র জনতার সাথে এই জিহাদে অংশগ্রহণ করেছি, ছাত্র জনতা সফল হয়েছে। আমি গর্বিত। আমি এই আন্দোলনে একজন পুলিশ অফিসার হয়েও আমি অংশগ্রহণ করতে পেরেছি। তো যাই হোক, আমি চাইব যে বাংলাদেশ পুলিশের, র্যাবের যে সকল কর্মকর্তা অগণিত মানুষের গুম খুনের সাথে জড়িত ছিল তাদেরকে ধরা হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমাদের মতো অনেক অফিসার আছি যারা এসব কুকর্মের সাক্ষী, আমরা সাক্ষ্য দেব। আমরা এখন আর ভয় পাই না। আমরা আসলে যে ভয় পেয়েছি তা নয়, আমাদের বাহিনীতে টিকে থাকাটা জরুরি ছিল। জনগণের স্বার্থে আমাদের বাহিনীতে থাকা জরুরি ছিল, কারণ আমরা যদি বাহিনী থেকে আউট হয়ে যেতাম তাহলে এসব তথ্য আমরা জানতে পারতাম না এবং জনতার কাছে পৌঁছাতে পারতাম না। জনতার কথা বলতে হলে, জনতার সাথে থাকতে হলে আমি পজিশনেও থাকতে হবে।